যৌন ব্যবসা কতটা পুরনো, কিভাবে নারকীয়তার শিকার নারীরা। যেদিন ৩০ জনের বিছানার সঙ্গী হতে হতো সেটা আমার জন্য ভালো দিন হিসেবেই ধরে নিতাম। ৩০ বছরের সেন্ড্রা এখনো শিউরে ওঠে নিজের পুরনো দিনের কথা ভাবলে। মেক্সিকোর ১৯ বছরের তরুণীকে অপহরণ করে নিয়ে আসা হয় আমেরিকায়। রাতারাতি তিনি হয়ে ওঠেন যৌনদাসী। তার পিম্প অ্যালফ্রেডোর ইচ্ছানুসারে তাকে যেতে হতো নানা জায়গায়, মেটাতে হতো অসংখ্য পুরুষের খিদে। পিম্প অর্থে মালিক, যার কাছে সেন্ড্রা একজন পোষ্য ছাড়া কিছু নন। ক্ষুধা কিংবা তৃষ্ণা পাক কাজের সময় সেসবের কোনো সুযোগ নেই। এমনও দিন ছিল ক্ষুধা তৃষ্ণা চেপে রেখে টানা ১৬ ঘন্টা ধরে ৮০ জন পর্যন্ত পুরুষের লালসার শিকার হতে হয়েছে স্যান্ড্রাকে। সামান্য প্রতিবাদেই চলত অকথ্য মারধর, জুটত না খাওয়া দাওয়া। শেষ পর্যন্ত কিভাবে তিনি পালিয়ে বেঁচেছিলেন সে গল্প কম রোমাঞ্চকর নয়, কিন্তু পালিয়ে এসেও স্যান্ড্রাকে প্রতি মুহূর্তে বুঝতে হয় নিজের অতীতের সঙ্গে। যে অতীত থেকে মুক্তি পাওয়া যে কত দুর্মম, প্রতি মুহূর্তে তা অনুভব করেন তিনি। বেড়াতে গিয়ে প্রেম, তারপরই ইংল্যান্ড থেকে মায়ের সঙ্গে গ্রিসে বেড়াতে এসেছিল ১৪ বছরের মেগান স্টিফেন্স। আর তারপর রাতারাতি প্রেমে পড়ে গিয়েছিল এক তরুণীর। ছোট মেয়েটির পক্ষে বোঝা সম্ভব ছিল না প্রেমিকের বেশি ওই তরুণ আসলে কে। প্রেমের ফাঁদে পা দিতে গিয়ে এক চোরা বালিতে তলিয়ে গিয়েছিলেন এই তরুণী। কেমন ছিল যৌনদাসীর দিনগুলো? মেগানের কথায় সমস্ত পরিচয়কে যেন চুরি করে নেয়। যতদিনে আপনি বুঝতে পারবেন ক্ষতিটা ঠিক কত বড়, ততদিনে আর কিছু হারানোর বাকি থাকে না। স্বাভাবিক জীবনে ফিরলেও এখনো কথা বলতে গেলে আর্তনাদের মতো হয়ে ওঠে তার কণ্ঠস্বর। অন্ধকার রাতে স্মৃতির ভেতরে ফনা তুলে হিসহিসে পৌরুষের গনগনে দাপট। স্যান্ড্রা কিংবা মেগান, এমন রাশি রাশি নাম পাশাপাশি বসিয়েও এই তালিকা শেষ করা যাবে না। তাছাড়া কত নাম তো সামনেই আসে না। জাতিসংঘের হিসেব বলছে বিশ্বজুড়ে যত মানুষ পাচার হয় তাদের ৮০% আসলে যৌনদাসী হিসেবে পাচার হয়। অবশ্য কেবল যুবতী বা কিশোরী নয়, শিশু এমনকি পুরুষদেরও ব্যবহার করা হয়। যৌন ব্যবসাকে যে পৃথিবীর আদিমতম ব্যবসা বলা হয় একথা সকলেরই জানা। দেহ ব্যবসাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত কিনা এই নিয়ে নানামনির নানা মত রয়েছে। পরিসংখ্যান বলছে ১০৯টি দেশে এই ব্যবসা বেআইনি, কিন্তু ৭৭টি দেশে সেই পেশাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার থাইল্যান্ডের মতো দেশে কার্যত মধ্যম পন্থা নেওয়া হয়েছে। কিন্তু দেহ ব্যবসার বিষয়ে মতবিরোধ থাকলেও যৌনদাসী বিষয়ে সকলেই একমত। এই ঘৃণ্য শব্দটিকে যে পৃথিবী থেকে চিরতরে মুছে দেওয়া উচিত সে বিষয়ে সহমত সকলেই। এই নিয়ে কোনো দ্বিমত নেই। যৌন ব্যবসা কতটা পুরনো? রোজমেরি রেগোলোর এ শর্ট হিস্ট্রি অব সেক্সুয়াল স্লেভারি প্রবন্ধ থেকে জানা যায় প্রাচীন গ্রিস ও রোমেও যৌনদাসীর প্রচলন ছিল। প্রথম থেকে মানবিকতা নামের শব্দটিকে দলে মুচড়ে তৈরি হয়েছিল যৌনদাসী নামের শব্দটি। উদাহরণ হিসেবে বলা যায় প্রাচীন রোমের ধর্ষণ সংক্রান্ত আইনটির কথা, যেখানে পরিষ্কার বলা হয়েছিল কোনো কৃতদাসীকে যদি তার প্রভু ধর্ষণ করে তবে তা আইনগত কোনো অপরাধ হতেই পারে না। অর্থাৎ রাষ্ট্রই কার্যত স্বীকৃতি দিয়ে দিয়েছিল পুরো বিষয়টিকে। পরবর্তী সময়ে ত্রয়োদশ শতাব্দীতে আফ্রিকার মানুষদের কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া শুরু হয়, কিন্তু কেবলই ভৃত্য, কৃষিকাজ কিংবা শ্রমিক হিসেবেই তাদের ব্যবহার করা হতো তা নয়। পুরুষদের চেয়ে বেশি দামে বিক্রি করা হতো নারীদের, কারণ সহজেই বোধগম্য। সেই কৃতদাসীকে আসলে যৌনদাসী হয়ে প্রভুর সেবা করতে হতো, মুখ বুজে সইতে হতো নিরন্তর অত্যাচার। ইতিহাস এভাবেই পদে পদে বনে রেখেছে লজ্জার জলছাপ। তবে যৌনদাসীদের কথা বলতে বসলে আলাদা করে বলতেই হয় জাপানের কমফোর্ট উইমেনদের কথা। নাম থেকেই সবটা পরিষ্কার হয়ে যায়নি। জাপানি সেনাকে তুষ্ট ও তৃপ্ত করতে কোরিয়া, নেদারল্যান্ডস বা জাপানেরই হতভাগ্য মেয়েদের ধরে এনে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতো। অন্তত ২ লাখ নারীকে সেনাদের বিনোদনের কাজে ব্যবহার হিসেবে মিলেছে। সেই হিসেবে এটি বিশ্বের সর্বকালের অন্যতম বৃহৎ মানব পাচারের ঘটনা। তবে অনেক সময় চূড়ান্ত অসহায়তার মধ্যেই জেগে ওঠে প্রতিরোধের আগুন। আইসিস জঙ্গি নেতা আবু আনাসকে গুলি করে হত্যা করেন তারই এক যৌনদাসী। ইরাকের মসুল আবু আনাস নামের ওই জঙ্গিকে মেরে তার উপরে হওয়া ঘৃণ্য অত্যাচারে প্রতিশোধ নিয়েছেন তিনি। কিন্তু এমন উদাহরণ খুব বেশি নেই। আসলে দিনের পর দিন ধরে চলতে থাকা ভয়ঙ্কর অত্যাচার যেন মেরুদণ্ডটাই ভেঙে দিতে চায়। তবুও প্রতিশোধের শেষ শক্তিটুকু উজাড় করে বেরিয়ে আসতে চান তারা। শেষ করার সময় তাই নাদিয়া মুরাদের কথা, যৌনদাসী থেকে নোবেল শান্তি পুরস্কার জয়ী হয়ে ওঠার রূপকথার কাহিনী যেন নরক থেকে মুক্তির ক্ষেত্রে এক চূড়ান্ত নিদর্শন হয়ে গেছে। দ্য লাস্ট গার্ল বইয়ে তিনি বর্ণনা দিয়েছেন কিভাবে ২০১৪ সালে আইসিসির জঙ্গিরা তার ৬ ভাইসহ গ্রামের পুরুষদের খুন করে সব নারীকে অপহরণ করে। পরে নাদিয়াকে যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। কেনার জন্য পছন্দ করার প্রতীক হিসেবে পেটে দেওয়া হয় জ্বলন্ত সিগারেটের ছাকা। পরবর্তী সময়ে কোনো ভয়ঙ্কর দিন অপেক্ষা করে রয়েছে, ওইটুকুতেই ছিল তার তীব্র ইঙ্গিত।
ইয়াজিদি এই নারী হার মানেননি, পালাবার চেষ্টা করে গণধর্ষিত হয়েছেন, তবু শেষ পর্যন্ত পালিয়ে আসতে পেরেছেন। যদিও ফিরে এসে দেখেছিলেন তার এতদিনের চিরচেনা গ্রামটাই আর নেই, সব এখন ধ্বংসস্তূপ। এরপর তিনি নিজেই তিলে তিলে নিজের জন্য গড়ে নিয়েছেন এক নতুন ভবন, খুঁজে নিয়েছেন বেঁচে থাকার মানে। নাদিয়ার প্রত্যাবর্তন বুঝিয়ে দেয় যৌনদাসীর ইতিহাস হাজার হাজার বছরে পুরনো হতে পারে। একলা নারীর রুখে দাঁড়ানোর খাদের ধার থেকে ফিরে আসা গল্প ইতিহাসের পাতায় এক দীর্ঘ অনতিক্রম অধ্যায়ের অংশ। আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওয়ার্ল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের সেই চিরকালীন সংলাপ মনে পড়ে, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানুষ ধ্বংস হতে পারে, হার মানতে পারে না। অসহায় এইসব মানুষদের ফিরে আসার গল্প যেন সেই কথাকে নতুন করে সত্যি বলে প্রমাণ করে ধ্বংসস্তূপের আগাছাতেও ফুল ফোটে, তারা সূর্যের আলোয় হেসে ওঠে অন্য যে কোনো ফুলের মতোই।